হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়া ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের সাথে এমন একটা গল্প শেয়ার করতে এসেছি, মনোযোগ সহকারে শুনলে তোমাদের অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হবে। তাই বলছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমার নাম আরোহী। আমার বর্তমান বয়স ২১ বছর। আমার বাবা একজন প্রবাসী। সে প্রায় ১৫ বছর হল প্রবাস জীবন পার করছে। অর্থাৎ আমার ভাই যখন ৬ বছর, তখন আমার বাবা প্রবাসে চলে যায়। বর্তমানে আমাদের বাড়িতে ৩ জনের বসবাস: আমার মা, আমি এবং আমার ছোট ভাই আবির। বন্ধুরা, এখানে তোমাদেরকে একটি কথা জানিয়ে রাখি। আমার ছোট ভাই আবির আর আমি যমজ ভাই বোন। অর্থাৎ আবির আমার ১ থেকে ২ ঘন্টার ছোট, যার কারণে একবার সে আমাকে আপু বলে ডাকে, আবার অনেক সময় দেখা যায় আমার নাম ধরেও ডাকে। আমার ছোট ভাই আবির আর আমার চেহারাটা একদম অবিকল দেখতে একই রকম। পার্থক্য শুধু সে ছেলে আর আমি মেয়ে। বন্ধুরা, এবার তোমাদেরকে আমার মায়ের সম্পর্কে কিছু তথ্য জানিয়ে রাখি। আমার মা ছিল একজন শহরের মেয়ে। আমার দাদাবাড়ি ছিল গ্রামে। আমরা এখন পর্যন্ত গ্রামে বসবাস করি। তবে আমার বাবা প্রবাসে যাওয়ার ২ বছরের মাথায় আমরা আলাদা একটা বাড়ি করি। বর্তমানে আমার মায়ের বয়স ৩৬ থেকে ৩৭ বছর। তার চেহারার বর্ণনা দিতে গেলে একটি কথাই বলতে হয়। তোমরা স্ক্রিনে আমাকে যেমনটা দেখছো, আমার থেকেও আমার মা আরও ২ গুণ বেশি সুন্দরী। যাই হোক বন্ধুরা, এবার চলো আমরা মূল গল্পে ফিরে যাই। ছোটবেলা থেকেই আমরা দেখতাম আমার মা সবসময় নিজেকে সাজিয়ে গুছিয়ে একদম পরিপাটি করে রাখার চেষ্টা করত। আমি একদিন মাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মা, আমরা তো এখন বড় হয়েছি, তাহলে সাজগুজ বা রূপচর্চা যাই বলো না কেন, এসব কিছু তো করব আমরা। তোমার তো আস্তে আস্তে অনেক বয়স হয়ে যাচ্ছে, এত সৌন্দর্য বাড়িয়ে লাভ কি? কাকেই বা দেখাবা, বাবা যেহেতু প্রবাসী থাকে? মা তখন বলল, কি যে বলিস আরোহী, মানুষের আবার বয়স হয় নাকি? একটা কথা মনে রাখিস, পৃথিবীর উপর সবকিছুকেই বেঁধে রাখা যায়, কিন্তু কখনো কারো মনকে এক জায়গাতে স্থিরভাবে বেঁধে রাখা যায় না। আমি সেদিন মায়ের কথা শুনে একটু অবাকই হয়েছিলাম। এত বড় বড় ছেলে মেয়ে যার, তার মুখে এত সুন্দর আবেগ মাখানো কথা। এই কথাগুলো তো একজন ইয়াং যুবতী মেয়ের মুখের কথা। যে সকল মেয়েরা মাত্রই প্রেমে পড়েছি, তাদের মুখ থেকেই এমন আবেগ জড়ানো রোম্যান্টিকটা কথা বের হয়। সেদিন আমি আর মাকে দ্বিতীয়বার কোনো কথা বললাম না। তারপর একদিন রাতে আমি আর আবির আমার রুমের মধ্যে পড়াশোনা করছিলাম। হঠাৎ করে আবির আমাকে বলল, আচ্ছা আপু, তোমাকে আমি একটা কথা বলবো, কথাটা তুমি মাকে বলবা না। আমি আবিরের কথা শুনে একটু চিন্তায় পড়ে গেলাম। কি এমন কথা বলবে সে, যে কথাটা আমি মাকে বলতে পারবো না? তারপর আমি আবার আবিরকে বললাম, ঠিক আছে, তুই নির্ভয় বলতে পারিস। আবির তখন আমাকে বলল, গতকাল বিকেলবেলা তুমি যখন তোমার বান্ধবীদের সাথে শাক তুলতে গিয়েছিলে, সে সময় আমাদের বাড়িতে বাবার চাচাতো ভাই বাদশা কাকা এসেছিল। এবার আমি আবিরকে জিজ্ঞাসা করলাম, বাদশা কাকা তো প্রায়ই আমাদের বাড়িতে আসে, তাতে কি হয়েছে? এবার আবির আমাকে বলল, সমস্যা আছে জন্যই তো তোমাকে কথাটা বললাম। আবিরের কথা শুনে আমার বুকের মধ্যে কেমন যেন ধড়ফড় করে উঠল। আমার মনে হচ্ছিল নিশ্চয়ই এখানে কোনো একটা ঘটনা ঘটেছে। তারপর আমি আবিরকে আবার জিজ্ঞাসা করলাম, কি সমস্যা হয়েছে রে আবির? একটু ভেঙে চুরে বলতো। আবির তখন বলল, আমি তখন তোমার রুমে বসে পড়াশোনা করছিলাম। বাড়ির গেটে বাদশা কাকার কথার আওয়াজ শুনে আমি আমার রুমের মধ্যে চুপটি মিরে চাদর গায়ে দিয়ে শুয়েছিলাম, কারণ মা যেন বুঝতে না পারে আমি রুমের মধ্যে আছি। মা আমাকে তোমার রুমে পড়তে দেখেছিল। বন্ধুরা, এখানে তোমাদেরকে একটি কথা জানিয়ে রাখি। আমার ছোট ভাই আবির আর আমি আমার রুমের মধ্যে ২ পাশে ২টা লেখাপড়া করার টেবিল পাতা আছে। ২ টেবিলে ২জন বসে আমরা পড়াশোনা করি। তারপর রাত ১১টা অথবা ১২টা বেজে গেলে আবির ঘুমানোর জন্য তার নিজের রুমে চলে যায়। যাই হোক বন্ধুরা, এবার আমি আবিরকে জিজ্ঞাসা করলাম, তারপর কি দেখলি সেটা বল। আবির তখন বলল, তারপর বাদশা কাকা যখন আমাদের উঠানের উপর এসে দাঁড়ালো, তখন মা আমার রুমের সামনে বারান্দায় প্লাস্টিকের চেয়ার পেতে দিল কাকাকে বসার জন্য। এবার বাদশা কাকা মাকে জিজ্ঞাসা করল, আবির আরোহীকে তো দেখছি না, ওরা কি বাড়িতে নেই? এবার মা উত্তর দিল, আরোহী কলেজে গেছে, আর আবির আরোহী রুমে বসে পড়াশোনা করছিল, কিন্তু এখন তাকে দেখছি না, সম্ভবত বের হয়ে গেছে। তারপর বাদশা কাকা মাকে বলল, যেহেতু ওরা বাড়িতে নেই, তাহলে এই জিনিসগুলো নিয়ে তুমি তোমার আলমারির মধ্যে আটকে রাখো। বাদশা কাকার মুখে এমন কথা শুনি
আমি বিছানাকে একদম নিশ্চুপ শব্দে আমার রুমের দরজার আড়ালে এসে দাঁড়ালাম। আমি খুব খেয়াল করে দেখছিলাম বাদশা কাকা আমার মায়ের হাতে কি জিনিস দিল। তারপর মা কাকাকে বলল, 3 পিসটা তো অনেক সুন্দর হয়েছে, তোমার চোখের পছন্দ আছে। বাদশা কাকা মায়ের কথা শুনে মিটিমিটি করে হাসছিল। এবার আমি দরজার ফাঁক দিয়ে দেখলাম মায়ের হাতে যে 3 পিসটি রয়েছে, সত্যি সেটা খুবই সুন্দর কালারের 3 পিস। একদম লাল কালো মিক্সিং, হাতে কাজ করা সুন্দর একটা ডিজাইনের 3 পিস। আমি কিছুটা বুঝতে পারলাম এই 3 পিস দিয়েই হয়তো সে আমার মাকে। আবিরকে বাকিটা বলতে না দিয়ে থামিয়ে দিয়ে বললাম, তারপরের ঘটনাটুকু বল। এবার আবির বলল, তারপর বাদশা কাকা 2টা জিনিস এনেছিল, যেই 2টা জিনিসের নাম আমি তোমার সামনে উচ্চারণ করতে পারবো না। আবিরের কথা শুনে আমার মনের মধ্যে আরও সন্দেহটা বেড়ে গেল। তারপর আমি আবিরকে জিজ্ঞাসা করলাম, সেই জিনিসটা কি তুই আমার কাছে নির্ভয় বল। আবির কোনোভাবেই আমাকে কথাটা বলতে চাচ্ছিল না। তারপর আমি ওকে এমনভাবে প্রেশার ক্রিয়েট করলাম যেন কথাটা বলতে আমাকে বাধ্য হয়। এবার আবির আমাকে বলল, আমি জিনিস 2টার উদাহরণ দিচ্ছি আপু, তুমি নিজের মতো করে বুঝে নিও। আমি আবিরকে বললাম, ঠিক আছে তুই বল। এবার আবির বলল, বাদশা কাকা ছোট্ট একটা প্যাকেট মায়ের হাতের মুঠির মধ্যে দিল। আমি লক্ষ্য করে দেখলাম মা সেই প্যাকেট আস্তে করে খুলল। তারপর সেই প্যাকেট থেকে এমন 3টা জিনিস বের করল, সেই জিনিসটা দিয়ে আমি খুবই ছোটবেলায় মুখে নিয়ে চুইংগামের মতো ফুলিয়ে খেলা করেছি। তখনকার দিনে 1 পিস বিক্রি হতো 50 পয়সা, অর্থাৎ বাংলায় যাকে বলি 8 আনা। আমি আবিরের কথা শুনে একদম স্টপ হয়ে গেলাম, কারণ আমি বুঝতে পেরেছি আবির কোন প্রোডাক্টের কথা বলছি। এবার আমি আবিরকে বললাম, তারপর কি হলো বল। আবির তখন বলল, তারপর মা সেই প্রোডাক্টটা হাতে নিয়ে নাড়াচাড়া করে বাদশা কাকাকে বলল, আজকে জিনিসটা মনে হচ্ছে খুব উন্নত এবং অনেক দামি। বাদশা কাকা তখন বলল, দামি প্যাকেট না এনে কি কোনো উপায় আছে? কম দামি জিনিস ব্যবহার করে তো দেখলামই তার পরিস্থিতি কত বড় রিস্কি হয়ে দাঁড়ায়। তারপর কাকা আরও একটা ছোট শপিং ব্যাগ মায়ের হাতে দিয়ে বলল, এই প্যাকেটটা খুলে দেখো ভাবি তোমার জন্য কি এনেছি। তারপর মা সেই প্যাকেটটি খুলল। এবার মায়ের হাতে যে জিনিসটা আমি দেখতে পেলাম সেটা হলো একজন মেয়ে মানুষ নিজের শারীরিক সেফটির জন্য সবচেয়ে নিচে যে পোশাকটি পরিধান করে, অর্থাৎ আমাদের এলাকায় এটাকে ব্রা বলে। সেই পোশাকটি আমার মা হাতে নিয়ে বাদশা কাকাকে বলল, সত্যি অসাধারণ তোমার চয়েস। বাদশা কাকা তখন বলল, দেখতে হবে না দেবর টাকার। তারপর দুজনার দিকে তাকিয়ে মুক্ত ছড়া শব্দবিহীন হাসি দিল। এবার কাকা বলল, তাহলে তুমি অনেক খুশি হয়েছ ভাবি। মা তখন বলল, সত্যি আমি অনেক খুশি হয়েছি। কাকা তখন বলল, তাহলে উপহার হিসেবে আজকে আমাকে কি দিবে? মা বলল, তোমাকে যা দিয়েছি এর চেয়ে বড় উপহার কি পৃথিবীর উপরে আছে নাকি? কাকা তখন বলল, তা হয়তো নাই, তবে আজকে কিন্তু একটু স্পেশালভাবে সবকিছু হতে হবে। মা তখন বলল, ঠিক আছে, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। এবার কাকা বলল, আমি প্রতিদিন তোমার ছেলে মেয়ে চোখ ফাঁকি দিয়ে রুমের ভিতরে দেখা করতে পারবো না। মা তখন বলল, তাহলে? কাকা তখন বলল, আজকে অন্তত নির্ভয়ে আমার অনুভূতিটা প্রকাশ করতে চাই, যেটা তুমি এর পূর্বে কখনো দেখোনি। মা তখন বলল, নির্ভয়ে তুমি আমার সাথে কোথায় দেখা করতে চাও? কাকা তখন বলল, তোমার বাড়ির পিছনে সবজির যে ক্ষেত আছে সেইখানে আমি আর তুমি আজকে রাতে দেখা করব। মা তখন বলল, ঠিক আছে, সেখানে গেলে যদি আরও একটু সময় নিয়ে ভালো একটা সময় পার করতে পারো তাহলে তো সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। এবার মা কাকাকে বলল, তাহলে তুমি এখন আমাদের বাড়ি থেকে চলে যাও, ছেলে মেয়ে 2টা কখন বাড়ির মধ্যে ঢুকে পড়ে বলা তো যায় না। এবার কাকা আমাদের বাড়ি থেকে বের হয়ে চলে গেল। তারপর আমি আড়াল থেকে বের হতেই মায়ের চোখে পড়ে গেলাম। মা আমাকে জিজ্ঞেস করল, কিরে আবির, এত সময় তুই কোথায় ছিলি? আমি তখন মাকে বললাম, রুমের মধ্যে ঘুমিয়েছিলাম। মা তখন আমাকে বলল, সত্যিই কি তুই ঘুমিয়েছিলি? আমি তখন মাকে বললাম, হ্যাঁ মা, আমি সত্যিই ঘুমিয়েছিলাম। মা তখন বলল, তাহলে তুই কিছুই শুনিসনি না? আমি তখন মুখ ফসকে মাকে বলে ফেললাম, তেমন কিছু শুনিনি মা, তবে বাদশা কাকা তোমার সাথে যে কথাগুলো বলছিল আর যেসব বিষয় নিয়ে আলাপ করতেছিল সেসব কথাগুলো আমি ঘুমের ঘরে সব কিছু শুনে ফেলেছি। এবার আমার মায়ের মুখটা কেমন যেন মলিন হয়ে গেল। তারপর মা আস্তে আস্তে আমার কাছে এসে আমার হাত দুটো ধরে বলল, শোনা বাবা, আমার এ কথা তুই কাউকে বলবি না, এমনকি তোর বোন আরোহীকেও বলবি না। এবার মায়ের এমন কাকুতি মিনতি দেখে আমি মাকে বললাম, ঠিক আছে মা, আমি এ কথা কাউকে বলবো না।
তারপর মা স্বস্তির একটা নিঃশ্বাস ছেড়ে আমার রুম থেকে বের হয়ে চলে গেল। এবার আমি ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে বাড়ির বাইরে যাচ্ছি। ঠিক এমন সময় মায়ের রুম থেকে কথার আওয়াজ শুনতে পেলাম। মায়ের দরজার কাছে এগিয়ে গিয়ে দাঁড়ালাম। শুনতে পেলাম মা কারো সাথে ফোনে কথা বলছে। তারপর আমি মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করলাম। এবার কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমার কানে আসলো। মা ফোনে বাদশা কাকাকে বলছে, এত সকাল সকাল আসা যাবে না, আবির অনেক কিছু শুনতে পেরেছে। তুমি যদি আসো তাহলে রাত একটু গভীর করে সবজির খেতে চলে যেও। আমি সময় বের করে সরাসরি সেখানে চলে যাব। এবার আমি কোনো সাড়া শব্দ না করে বাড়ির বাইরে বের হয়ে চলে গেলাম। বন্ধুরা, আমি আবিরের কথা শুনে একদম ফ্রিজ হয়ে গেলাম। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো রোম্যান্টিক বাংলা সিনেমার গল্প শুনছি। আমার অনুভূতিটা আবিরের কথাতে অন্যদিকে মোড় নিলেও আমি বুঝতে পারছিলাম। গল্পটা এতটাই ইন্টারেস্টিং ছিল যে আমি যেন স্বপ্নের জগতে পাড়ি জমিয়েছি। তারপর আমি আবিরকে বললাম, তুই আর পরে মাকে কিছু বলিসনি, তাই তো? আবির তখন বলল, গল্প তো এখানেই শেষ নয় আপু। এবার আমি আবিরের কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম। তারপর আমি আবিরকে বললাম, তার মানে আরও কিছু আছে নাকি? তখন বলল, মূল ঘটনা তো এখানেই আপু। আমার কাছে আবিরের কথাগুলো শুনতে খুবই মজা লাগছিল। আমি আবিরকে বললাম, তারপর? আবির এবার বলল, তারপর রাতের খাওয়া দাওয়া শেষ করে তোমার রুম থেকে আমি ঘুমানোর উদ্দেশ্যে আমার রুমে আসলাম। হঠাৎ করে রাত 12টার দিকে আমার মনে হলো সেই মোবাইল ফোনের কথা। মা বাদশা কাকাকে বলছিল গভীর রাতে আসার জন্য। ওই কথাটা আমার মনে পড়ে যায়। তখন আমি 1 পা 2 পা করে মায়ের রুমের দিকে গিয়ে দেখি মায়ের রুমের দরজাটা বাইরে থেকে লক করে দেওয়া, অর্থাৎ আমার মা রুমই নেই। তারপর আমি রুম থেকে বের হয়ে আমাদের বাড়ির পিছনে সবজির ক্ষেত থেকে রওনা হলাম। রাত তখন 12টা, চারদিকে বিদঘুটে অন্ধকার। আমার মনের মধ্যে অনেক ভয় হচ্ছিল। হঠাৎ করে একটা শব্দ কানে আসলো। গলাটা ছিল আমার মায়ের। মা বাদশা কাকাকে বলছিল, তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে, এত সময় ব্যয় করা একদম আমাদের ঠিক হচ্ছে না। কাকা কোনো কথা বলছিল না। কিছুক্ষণ পর মা আবার বলল, কি হলো? আমি যে এত সময় ধরে তোমাকে বলছি এত লং সময় এখানে থাকা যাবে না, কোনো কথাই তো তুমি কানে নিচ্ছ না। বাদশা কাকা এতটাই ব্যস্ত ছিল যে মায়ের কোনো কথাই সে আমলে নিচ্ছিল না। এবার আমি আস্তে আস্তে নিজেকে আর কোনোভাবেই সামলে রাখতে পারছিলাম না। আমি তাদের দুজনের কাছে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। ঠিক এমন সময় তারা দুজনে আমার সামনে এসে দাঁড়িয়ে থমকে গেল। মা আমাকে বলে উঠল, আবির, তুই এখানে? আমি মাকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। তারপর আমাকে দেখে কাকা দৌড়ে পালিয়ে গেল। আমি কোনো কথা না বলে মাকে সাথে নিয়ে বাড়িতে চলে আসলাম। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে সেদিন আমার বাবার চাচাতো ভাই বাদশা রাত 12টার সময় সবজির ক্ষেতের মাঝে সবজি উঠানো নিয়ে আমার মায়ের সাথে কতটা ব্যস্ত ছিল, যে কার্যকলাপগুলো আমার ছোট ভাই আবির দেখে ফেলে। বন্ধুরা, এবার আমি আমার মা এবং ছোট ভাইয়ের কিছু ঘটনাটা তোমাদের সামনে তুলে ধরছি। হঠাৎ করে একটা বিষয় আমার চোখে পড়ল। বেশ কিছুদিন ধরে দেখছি আমার মা যে কোনো কাজকর্মে আমার ছোট ভাইকে বেশি নির্দেশনা দেয়। এক কথায় বলতে গেলে তাকেই কাছে কাছে রাখে। আবিরের প্রতি মায়ের বাড়তি আদর যত্ন আমার কেমন যেন মনের মধ্যে সন্দেহ যোগায়। মা গোসলখানায় গোসল করতে গেলে আবিরকে বলে তার কাপড় চোপড়গুলো এগিয়ে দেওয়ার জন্য। এমনকি আবির যখন গোসল করতে যায়, এই গোসলখানার ভিতরে ঢুকেই আমার মাকে ডেকে বলি তার লুঙ্গি অথবা প্যান্টটা দেওয়ার জন্য। এই বিষয়টা আমার কাছে কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছিল। তার কারণ হলো, আমার ছোট ভাই আবির তো আর এখন ছোট নেই, তার বয়স প্রায় 20-21 বছর হয়ে গেছে। তাছাড়া বর্তমান আবির আমার রুমে পড়তে বসতে আসে না, সে এখন ম্যাক্সিমাম সময় মায়ের রুমে কাটায়। তারা দুজন কেমন যেন চুপি চুপি কথা বলে, এমনভাবে তারা চলাফেরা করে আমার কাছে মনে হয় তারা আমার কাছে কিছু না লুকুচ্ছে। মনের অনুরাগে আমিও মাকে এবং আবিরকে কিছু বলি না। সেদিন রাত 1টা, হঠাৎ করে আমার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে গেল, সম্ভবত অ্যাসিডিটির ব্যথা আমি মনে করলাম। ভাবলাম বাথরুম সেরে আসলে হয়তো ব্যথাটা কমবে। তারপর বিছানা থেকে উঠে বাথরুমের দিকে যাচ্ছি। হঠাৎ করে একটা অস্বাভাবিক আওয়াজ আমার কানে আসলো। বন্ধুরা, এই আওয়াজটার সাথে তোমরা অনেকেই পরিচিত। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমি কোন আওয়াজটার কথা বলছি। প্রথমে শুনতে পেলাম আমার ছোট ভাই আবিরের কথা।
তারপর আমার মা এমনভাবে অসুস্থ মানুষের মতো কাতরাচ্ছিল, মনে হচ্ছিল মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু যখন আমার ছোট ভাই আবিরের মুখের আওয়াজের সুরটা অন্যরকম শুনতে পেলাম, তখন আমি বুঝতে পারলাম আমার মা অসুস্থ নয়। এটা তারা দুই মা ছেলের সুখের কোনো দীর্ঘশ্বাসের গল্প করছিল তারা। আমি সেখানে থমকে দাঁড়িয়ে গেলাম। অনেকক্ষণ ধরে তাদের এই কার্যকলাপগুলো লক্ষ্য করছিলাম, কিন্তু কোনোভাবেই বাহির থেকে সেটা দেখতে পারছিলাম না। অনেক চেষ্টার পরেও তাদের সুরেলা গলা ছাড়া আর অন্য কোনো কিছুই দেখা আমার সম্ভব হচ্ছিল না। এবার আমি চিন্তা করলাম, মায়ের রুম যেভাবে চারিদিক থেকে আটকানো, সেক্ষেত্রে তাদের দুজনকে অন্তত সেই রুমের বাইরে বের করতে হবে। আমাকে অবশ্যই অন্য কোনো কৌশল অবলম্বন করা দরকার। পরের দিন সকালবেলা আমার মা রান্না করতে না গিয়ে ঘুম থেকে উঠে সোজা গোসলখানার দিকে রওনা হলো। আমার আর বুঝতে বাকি রইল না যে রাত্রি তারা মা ছেলে মিলে রুমের ভিতর থেকে অনেক ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। কিছু সময় পর আমার ছোট ভাই আবির ঘুম থেকে উঠেই ব্রাশ করতে লাগলো। আমার মা গোসল শেষে ভাবিকে ডাক দিয়ে তার শুকনা কাপড় চোপড়গুলো চাইল, অথচ আমি বাড়ির মধ্যে রয়েছি, সে আমাকে তেমন কিছু বলল না। আমার সন্দেহটা ক্রমেই বেড়ে যেতে থাকলো। এবার আবির মায়ের কাপড় চোপড়গুলো নিয়ে গোসলখানার দিকে যাচ্ছে। ঠিক এমন সময় আমি আবিরকে থামিয়ে বললাম, কিরে আবির, গতকাল রাত্রি মায়ের রুমে কি করছিলি? আমার কথা শুনে আবির চমকে উঠল। সে আমাকে বলল, কি বলিস আপু এইসব? মায়ের রুমে আমি কি জন্য যাব, তাও আবার গভীর রাত্রিবেলা? তারপর আবিরকে বললাম, আমি তোকে গভীর রাতের কথা তো জিজ্ঞেস করিনি। যাই হোক, আমি কেমন যেন মায়ের রুমে তোর গলা শুনতে পেলাম, এই জন্য জিজ্ঞেস করছিলাম। কিছু মনে করিস না। তাছাড়া মায়ের রুমে তুইও থাকতে পারিস, আমিও থাকতে পারি। এখানে তো রাত দিনের হিসেব নেই, তাই না? আমি অনেক রাত্রে তোর গলার আওয়াজ শুনলাম, তাই কথাটা জিজ্ঞেস করেছি। আবির আর আমার সাথে কোনো কথা বলল না এই প্রসঙ্গে। তারপর আবিরের হাত থেকে আমি কাপড়গুলো নিয়ে গোসলখানায় মাকে দিয়ে এসে একটি কথা শুধু ভাবতে লাগলাম। এই মুহূর্তে আমি মাকে যে অবস্থায় দেখলাম, সেটা শুধু একজন মেয়ে মানুষই একজন মেয়ে মানুষকে দেখতে পারে। কিন্তু আমার মা এমন একটা পরিবেশ পরিস্থিতির সম্মুখে দাঁড়িয়ে আমার ভাই আবিরের থেকে কাপড় চোপড়গুলো চাইল কিভাবে? তারপর আমি বারান্দার উপর থেকে মাকে ডাক দিয়ে বললাম, মা, আমি একটু পাশের বাড়ি খালাদের ওখানে যাচ্ছি। মা শুধু বলল, ঠিক আছে যা। মার কথা শুনে আমি বুঝতে পারলাম সেও চাই যে আমি বাড়িতে কিছু সময়ের জন্য না থাকি। এবার আমি দৌড়ে গিয়ে মায়ের রুমে ঢুকে খাটের নিচে ওঁত পেতে শুয়ে পড়লাম, কারণ আমি জানতাম আমি মাকে যেহেতু বলেছি কিছু সময়ের জন্য পাশের বাড়ির খালাদের ওখানে যাব, এই সুযোগটাই তারা মা ছেলে কাজে লাগাবে। তারপর অনেকক্ষণ ধরে আমি খাটের নিচে শুয়ে আছি, কিন্তু কারো দেখাই পাচ্ছিলাম না। ভাবছিলাম তারা হয়তো বাড়ির বাইরে কোথাও গেছে। আবার ভাবলাম এখন তো দিনের বেলা, রাত হলি না হয় অন্যরকম কথা ছিল। এরকম ভাবনা চিন্তা করতেই হঠাৎ করে আমার মা রুমের মধ্যে প্রবেশ করল। প্রায় কয়েক সেকেন্ড পরে আমার ভাইও ভিতরে ঢুকল। এবার আমার মা আমার ভাই আবিরকে বলল, তুই এখন কেন আমার পিছপিছ রুমের মধ্যে ঢুকলি? এখন দিনের বেলা, সেদিকে কি তোর খেয়াল আছে? এবার আবির মাকে বলল, দিনের বেলা তো কি হয়েছে, মায়ের রুমে ছেলে ঢুকতেই পারে, তাই না? আমার মা তখন বলল, তা তো পারেই, তবে তুমি এখন আর একদমই ফিডার মুখে নেওয়া বাচ্চা নও যে আমার আঁচলের নিচে থাকলে কেউ কিছু মনে করবে না। বর্তমানে তোমার বয়স চলছে ২১ বছর। এখন তুমি অনেক কিছু শিখে গেছ, এমনকি অনেক রকমের খাওয়া দাওয়া সম্পর্কেও অভিজ্ঞতা হয়ে গেছে। তুমি যে স্টাইলে খাওয়া দাওয়া করো, আমার তো মনে হয় তোমার বাবাকেও হার মানাবে। আমার মায়ের কথা শুনে আবির একটা অট্ট হাসি দিয়ে বলল, তাই নাকি মা? আমি তাহলে বাবার চেয়েও অনেক বড় মাপের খাদক? মা তখন বলল, হিসেব নিকাশ মিলিয়ে তো তাই মনে হচ্ছে। গতকাল রাতে আরোহী ঘুমিয়ে যাওয়ার পরেই তুমি আমার রুমে এসে যেভাবে খাচ্ছিলে, তোমার ভাবসাব দেখে মনে হচ্ছিল কাঁচা মাংস তুমি রান্না বাদেই খাবে। আবির তখন বলল, কালকের খাবারটা খুব স্বাদ হয়েছিল মা। আমার মা তখন বলল, তোমার খাবার রুচি দেখে আমি তো একদম বেহুশ হয়ে যাচ্ছিলাম। বন্ধুরা, আমার মা আর আবিরের কথা বলার ধরন শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে তারা কোন বিষয় নিয়ে আলোচনা করছিল। আমি তো একদম ক্লিয়ার বুঝতে পারছি। যাই হোক বন্ধুরা, তারপর আবির বলল, তুমি এত কথা কেন বলছো? আমি কি এখন তোমার কাছ থেকে কোনো কিছু চেয়েছি? আমি তো তোমাকে একটা জরুরি কথা বলার জন্য এসেছি। আমার মা জিজ্ঞেস করল, কি এমন জরুরি কথা বলো? আবির তখন বলল, তুমি যে প্রায় রাতেই আরোহীর চোখ ফাঁকি দিয়ে আমাকে তোমার রুমে ডেকে নিয়ে এই যে ভালো মন্দগুলো খাওয়াও, এই বিষয়টা সম্ভবত তোমার মেয়ে আরোহী কিছুটা আন্দাজ করতে পেরেছে, যার কারণে সে আজকে আমার সাথে একটু অন্যরকমভাবে কথা বলছে।
মা তখন বলল, আরে ধুর পাগল ছেলে, আমি তো তোকে যে সাবধানতার সাথে খাওয়া দাওয়া করাই, একদম বলতে গেলে বাচ্চা শিশুদের মতো আঁচলের নিচে রেখে সেইভাবে সাবধানতার সাথে তোকে খাওয়াইছি, তোকে এসব নিয়ে টেনশন করতে হবে না। তারপর আবির মাকে বলল, তাহলে কি এখন খালি মুখে ফিরে যাব? কিছুই কি জুটবে না এই মুখী? আবিরের কথা শুনে মা তখন বলল, একদম পাগল ছেলেটা আমার, এখন কি খাওয়া দাওয়ার সময়? ঠিক টাইম মতো তোমাকে আমি ডাক দিব। প্রতিদিনের মতো এসে তুমি খেয়ে যেও, তাহলে আর আরোহী আর বুঝতেই পারবে না। বন্ধুরা, আমার মা এবং আবিরের কথা শুনে আমি নিজেকেই স্টিল রাখতে পারছিলাম না। তারপরেও আমি অনেক ধৈর্য ধারণ করলাম এবং সিদ্ধান্ত নিলাম আজকে কোন সময় আমার মা আবিরকে ডেকে নিয়ে রুমে যায়। আমি ঠিক সেই সময়টার অপেক্ষায় থাকব এবং মাকে আজকে বুঝিয়ে দেব ভালো জিনিস একা একা খাওয়া ঠিক নয়, নিজের মেয়েকে দিয়েও খেতে হয়। প্রতিদিনের মতো আজকেও আবির আমার রুমে পড়তে বসছে। মা আমাদের 2 ভাইবোনকে 2 গ্লাস দুধ দিয়ে গেল। মা আমার রুম থেকে বের হওয়ার সময় আবিরকে বলে গেল, এত রাত জেগে তোকে পড়তে হবে না, সকাল সকাল তোর রুমে এসে শুয়ে পড়। আবির তখন বললাম, আর আধ ঘন্টা পরে আমি রুমে ঢুকব মা। আমার মা মুচকি একটা হাসি দিয়ে বলল, ঠিক আছে, তাহলে ঘুমিয়ে পড়ো। এবার আমার মা রুম থেকে বের হওয়ার পরে আবিরের পড়াশোনার প্রতি কোনোভাবেই যেন মন বসছিল না। তার কতটা টেনশন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। সে শুধু আমাকে বারবার তাকিয়ে দেখছিল আমি কিছু বলি কিনা। রাত তখন প্রায় 10:30। আবির আমাকে বলল, আমার খুব ঘুম ধরেছে আপু। আমি তখন বললাম, মাঝে মধ্যে তোর কি হয় বলতো? রাত 10টা-11টা না বাজতেই তোর চোখে ঘুম চলে আসে। আবির তখন বলল, মাঝে মধ্যে আমার শরীরটা খুব খারাপ লাগে, সেজন্যই ঘুমোতে যাই। বন্ধুরা, আমার ভিতরে বারবার শুধু মনে হচ্ছিল আমার মায়ের মতো যদি আমিও আবিরকে ভালো কিছু খাওয়াতে পারতাম, তাহলে আমার ছোট ভাইটা খুশি থাকত। আর আমার কথা তো বলবই না। এবার আমি আস্তে আস্তে আবিরের পিছু নিলাম। আমি লক্ষ্য করলাম আবির আমার রুম থেকে তার রুমে যাওয়ার প্রায় আধ ঘন্টা পরে আস্তে করে দরজা খুলে বের হয়ে মায়ের রুমের সামনে গিয়ে দাঁড়াল। তারপর আবির দরবার উপরে 2টা টোকা দিল। আমার মা দরজা খুলে বের হয়ে আসলো। এবার মা আবিরকে ভিতরে ডাকল। আবির তখন বলল, আজকে তোমার রুমের ভিতরে কোনোভাবেই খাওয়া দাওয়া করা যাবে না, তোমার মেয়ে আরোহী আমাদেরকে নজরে রাখছে। এখন আমার মা আবিরকে জিজ্ঞেস করল, তাহলে এখন আমরা কোথায় যাব? আবির তখন বলল, আমাদের বাড়ির পিছনে যে সবজির বাগান আছে, চলো সেখানে যাই। তারপর আমার মা পূর্বে দরজা আটকাই দিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে সবজির বাগানের দিকে রওনা হল। আমিও তাদের পিছু পিছু গেলাম। বন্ধুরা, এখানে গল্পের আসল মজা রয়ে গেল। এই সবজির বাগানে যে ঘটনা ঘটেছিল আর এই দৃশ্যগুলো আমি দেখার পরে আমার ছোট ভাই আবির আমার সাথে যে কৌশল অবলম্বন করেছিল, আর অন্য বর্ণনা আমি তোমাদেরকে পরবর্তী পর্বে বলব। যদি পরের পর্বটি শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।